এই জন্যই তো তোমাকে নিয়ে আমি অহংকার করেছিলাম, গর্ব করেছিলাম। এখন দেখছি তুমি নিচু মনের মানুষ। তোমার মুখের ভাষা ছোট লোকের মতো। শিখা, অনেক বড় বড় কথা বলতে শিখেছিস। এক কাজ কর, বাবার নাম তো জানা, বাবাকে খুঁজে বের কর, চলে যা তোর বাবার কাছে। আপনার ছেলে যদি মনে করে থাকে আমার মেয়েকে বিয়ে করে রাতারাতি ভাগ্যটাকে পরিবর্তন করবে, তাহলে সে ভুল করেছে। আপনার কোথাও লেগেছে? গাড়ি চড়েছেন, মানুষটাকে আপনি চাপা দিয়ে দিলেন। কি মনে করেছেন কি আপনারা? হ্যাঁ, কি মনে করছেন কি আপনারা? কি ওনাকে কি বলছেন আপনারা? এখনো বলিনি, এবার বলবো। হ্যাঁ, গাড়ি চাপা দেওয়া। না না না, ওনার কোনো দোষ নেই। আসলে উনি আমাকে চাপা দেননি, আমারই দোষ। আমি একটু অন্যমনস্ক ছিলাম তো। ওনাকে ছেড়ে দিন আপনারা প্লিজ। চলো চলো। যা বাবা, আপনি যান। May I come in? ইয়েস, কামিং। বসুন। Thank you. সার্টিফিকেটের অরিজিনাল কপিগুলো এনেছেন? হ্যাঁ, এনেছি। আপনি তো কিছুক্ষণ আগে। হ্যাঁ, তবে আগে যদি জানতাম আপনার কাছে ইন্টারভিউ দিতে হবে, তাহলে আসতাম না। কেন? কারণ আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার সঙ্গে আমার পূর্ব পরিচয় ছিল, আর যেহেতু চাকরিটা আমার খুব প্রয়োজন, সেহেতু আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার সহানুভূতি নেওয়ার জন্য একটু আগে ওই অ্যাক্সিডেন্ট সিনটা রাস্তায় তৈরি করেছিলাম। ভুল বললেন। সহানুভূতির কারণে সাময়িক উপকার পাওয়া যায়, চাকরি পাওয়া যায় না। কারণ চাকরি হয় যোগ্যতার বিচারে। অবশ্য আপনি একটা কথা বলেছেন, চাকরিটা আপনার খুব প্রয়োজন। আপনি কি স্বীকার করেন প্রয়োজন ছাড়া কেউ চাকরি করতে আসে না? অবশ্যই। সবাই কিন্তু চাকরিটা পাবার জন্য যোগ্যতা থাকার পরেও বলবে চাকরিটা আমার খুবই প্রয়োজন। এবার বলুন, একই যোগ্যতায় যদি আরো ক্যান্ডিডেট আসে, তাহলে আমার কি করার আছে? আপনার একটাই কাজ করা থাকতে পারে। একই যোগ্যতা থাকা সত্ত্বেও যাকে আপনার বেশি প্রয়োজন, আপনি চাকরিটা তাকেই দেবেন। সেটাই হবে আপনার সঠিক সিদ্ধান্ত। আর সেক্ষেত্রে হয়তো আমিও বঞ্চিত হতে পারি। ধন্যবাদ, আপনার এই উপদেশটা আমার মনে থাকবে। বলিস কি রে, ছেলেটা এত ভালো কথা বললো? তা চাকরিটা কাকে দিলি? ভালো কথা বললো একজন, আর চাকরিটাকে অন্যজনকে দেব? ওকেই দিয়েছি। তাহলে তুই ভালো মন্দ বিচার করতে শিখেছিস। হ্যাঁ, কথাটা জেনে আজ বড় ভালো লাগছে রে শিখা। বাবা, তুমি কি বলতে চাও আমি বুঝেছি। মা তোমাকে দাম দেয় না, এটাই তো তোমার দুঃখ। কিন্তু তুমি জেনে রাখো বাবা, আমার শরীরের রক্তটা কিন্তু তোমার। তাই ভালো কোনো সিদ্ধান্ত নিতে আমি কখনো ভুল করব না বাবা। সিদ্ধান্ত নেবার আগে আমায় একবার জিজ্ঞেস করলো না? নোট দিস পয়েন্ট দিদি। হ্যাঁ, আফটার অল আমি তো ম্যানেজার। আরে বাবা, আমার সিদ্ধান্তে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিলে অফিসে তো একটা আমরা যোগ্য কর্মচারী পেতাম নাকি? মামা, মামা, নিজের কনফিডেন্স থাকা ভালো, কিন্তু অন্যের সমালোচনা করে ওভার কনফিডেন্স দেখানো ভালো না। নোট দিস পয়েন্ট দিদি। তোমার মেয়ে কি বললো শুনলে? আমি কিন্তু কানে খাটো নই বিকাশ। শিখাকে আমি আমার মনের মতন করে তৈরি করেছি। এ বাড়িতে আমার কেউ সমালোচনা করুক আমি যেমন পছন্দ করি না, আবার অফিসের ব্যাপারে শিখাকে নিয়ে কেউ কোনো সমালোচনা করুক তা আমি পছন্দ করছি না। মামা, কথাটা শুনে যদি তোমার আত্মশুদ্ধি হয় তাহলে ভবিষ্যতের জন্য ভালো। কারণ এখন থেকে মনে রাখবে তুমি শুধু ম্যানেজার আর আমি ম্যানেজিং ডিরেক্টর। চল মা, আয়। মামুনি, চেকটা একটু সই করে দাও। পেমেন্ট করতে হবে তো আবার। করো। ওই চেকটা সই করবেন না। কেন চেকে সই করবেন না কেন? কারণ চেকে কোনো টাকার অঙ্ক লেখা নেই, তাই। ভুল হয়ে গেছে। দাও মামুনি, আমি আমি অঙ্কটা লিখে দিচ্ছি। মামা, কিছু ভুল কোনো বিশ্বাসী মানুষকে ভবিষ্যতের জন্য অবিশ্বাসী করে তোলে। কথাটা মনে রাখলে তোমার উপকার হবে।
সইটা করে দাও। থ্যাংক ইউ। ধন্যবাদ। এটা আমার কর্তব্য, তাই হয়তো ধন্যবাদ জানাবেন না। ঠিক আছে, এবার বলুন, কোনো প্রবলেম? রামলাল, এই বিলটা পেমেন্ট করার জন্য আপনার মামা কয়েন ধরে আমাকে খুব চাপ দিচ্ছেন। এই বিলটার মধ্যে কারচুপি আছে, তাই আপনার টেবিলে রেখে গেলাম। ডিসিশনটা আপনি নেবেন। শুনুন, হুম? মামার ব্যাপারটা আমি দেখব, আর আপনি রামলালজিকে বলে দেবেন বিলটা পাস হবে না। আচ্ছা। এরপর তোমার ভাইকে বিশ্বাস করা মোটেও উচিত হবে না। ঠিক আছে বাবা, তা না হয় না করলাম, কিন্তু বিকাশের চেয়ারে তুই কাকে বসাতে চাস? প্রদীপ বাবুকে। আমার বিশ্বাস, প্রদীপ বাবুকে ম্যানেজার চেয়ারে বসালে আমাদের বিজনেস ডেভেলপ করবে। বেশ, তুই যা ভালো বুঝিস তাই কর। তবে একটা কথা মনে রাখিস, প্রদীপ বাবুকে প্রমোশন দিলে প্রদীপ বাবু যেন লোভী না হয়ে পড়ে। আর যাই হোক, প্রদীপ বাবুকে কমাসে যতটুকু চিনেছি জেনেছি, তাতে লোভী বলে মনে হয়নি মা। মেয়ে কামিন। ইয়েস, কামিন। আমি যে চেয়ারটা এতদিন বসে আসছি, আপনি কি সেই চেয়ারটায় বসতে আমাকে মানা করেছেন? হ্যাঁ, কেন? ওই চেয়ারটা আপনার যোগ্য চেয়ার নয়, তাই। আমার যোগ্য নয়? আমার অপরাধ? আমার অন্যায়? আপনার যোগ্যতার তুলনায় অনেক কম দামি চেয়ারে আপনাকে বসিয়েছিলাম, তাই যোগ্য ব্যক্তির যোগ্য চেয়ারে বসাতে চাই। আজ থেকে আপনি ম্যানেজারের চেয়ারে বসবেন। ম্যাডাম, আপনি বোধহয় আমার সম্বন্ধে ধারণাটা খুব উঁচু করে ফেলছেন। এই সিদ্ধান্ত নেবেন না, আরেকবার ভেবে দেখুন। সিদ্ধান্ত নিতে আমি ভুল করিনি, আমার সিদ্ধান্তের মূল্য দেবার দায়িত্ব আপনার। নতুন ম্যানেজার সাহেব অফিসে আসেননি ম্যাম সাহেব? আসেনি? যে মানুষটা কোনোদিন অফিস কামাই করে না, সেই বেলা 2:30 পর্যন্ত অফিস এলো না? কোনো অসুখ বিসুখ করেছে হয়তো। তাহলে অফিসে একটা খবর তো দেবে। ঠিক আছে, তুমি যাও। জি ম্যাম সাহেব। শুনুন, কাকে চাই? এটা কি প্রদীপ বাবুর বাড়ি? ওকে, হ্যাঁ উনি কি বাড়িতে আছেন? আছেন। আসুন 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 আসুন। দাদাবাবু, দেখুন কে এসেছেন। আরে আপনি আসুন। এই অবস্থা কি করে হলো? ওই শহরে যা গোলমাল, মাঝখানে পড়ে গেলাম। সেখান থেকে ডাক্তারখানা, তো ডাক্তারবাবু ফার্স্ট এড করে দিলেন। শরীরটা ভালো লাগলো না, বাড়ি চলে এলাম। একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করলেন না? প্রদীপ, কে এসেছে রে? ইনি হলেন আমার অফিসের মালিক, মা। ও, গরিবের ঘর, কোথায় যে আপনাকে বসতে দি। মায়ের আঁচল সন্তানের মুখ মুছে দেবার জন্য, কারো বসার চেয়ার মুছে দেবার জন্য নয়। আর আমার মা কিন্তু তুমি বলে, আপনি বলে না। আমি প্রদীপের মতো গরিব সন্তানের মা, তাই তুমি বলা সাহস। সাহসের কথা বলছেন কেন? মায়ের কিন্তু একটাই পরিচয়, মা। সব মাই সব সন্তানকে তুমি বলে। প্রদীপ তোমার অনেক প্রশংসা করেছে আমার কাছে, আজ দেখলাম প্রদীপ মিথ্যে বলেনি। তুমি বসো মা, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। আমি প্রশংসা করার মতো আপনার সাথে কি এমন ব্যবহার করেছি বলুন তো? শুনতে চান? হুম। শুনলে খুশি হবেন তো? এই তো আজকের ঘটনাটি ধরুন না। আমি অফিস যাচ্ছিলাম, রাস্তা গোলমাল হলো, অফিস যেতে পারলাম না, বাড়ি চলে এলাম। আর আপনি মালিক হয়ে সামান্য কর্মচারীর বাড়িতে চলে এলেন, তার সুযোগ সুবিধে অসুবিধে খোঁজ খবর করতে। আমি মোটেও মালিক হিসেবে আপনার কাছে আসিনি। তাহলে? আমার এক প্রিয় বন্ধুকে দেখতে এসেছি, যে অফিসের পর আমার ঘরোয়া জীবনের চিন্তা ভাবনা অনেকটা সময় দখল করে নিয়েছে। মেম সাহেব? মেম সাহেব নয়, শিখা, শুধু শিখা। কি টাকার সাহস নেই? আছে,
আছে শিখা, আছে। শিখা, রাত্রি হয়ে গেছে, এবার বাড়ি যাও। দেখো, রাত দিন দেখে ভালোবাসা হয় না। ভালোবাসতে গিয়ে যতই দিন যাক, মাস যাক, বছর যাক, সেই প্রথম দিনটার তুলনা হয় না। আর একটা কথা, তোমার কাছে এলেই যাও যাও বলো না তো। না, আসলে অনেক রাত্রি হয়ে গেছে, তাই বলছিলাম আমি। ঠিক আছে, বিয়ের পর রাত হলে আমি মায়ের কাছে চলে যাব, তখন কিন্তু ডেকেও ফিরাতে পারবে না। আগে সেই শুভ দিনটা আসুক। সেদিনটি কখন আসবে তুমি নিজেও বুঝতে পারবে না, বুঝেছো? চলি। দাঁড়াও, আজকাল প্রায় রাত করে তুমি বাড়িতে ফিরছো। এত রাত পর্যন্ত তুমি কোথায় থাকো? ও, এই কথা! আমি ভেবেছিলাম কি না কি। তুমি যতটা স্বাভাবিকভাবে কথাটা বলছো, আমি কিন্তু সেভাবে কথাটা জিজ্ঞেস করিনি। আমার জানা উচিত, ইদানিং অফিসের পর তুমি কোথায় যাচ্ছ? প্রদীপকে রোজ বাড়িতে নামিয়ে দিতে যাই মা। প্রদীপ তোমার অফিসের কর্মচারী, তুমি প্রদীপের ড্রাইভার নও যে রোজ বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এমন করে কথা বলছো কেন মা? আমি জানতে চাই, মালিক আর কর্মচারীর বাইরে প্রদীপের সঙ্গে তোমার কি সম্পর্ক? প্রশ্নটা করে ভালোই করেছো মা। যে কথাটা দুদিন পরে বলতাম, সে কথাটা না হয় আজই বলছি। প্রদীপকে আমি ভালোবাসি। শিখা, একটা চাকরের সঙ্গে ভালোবাসার কথা বলতে তোমার মুখে আটকালো না? কেন আটকাবে? প্রদীপ হলো আমার ফার্মের ম্যানেজার। তাছাড়া প্রদীপ শিক্ষিত, ভদ্র ছেলে। ওকে ভালোবাসার মতো সবকিছু আছে। কিছুই নেই। হাহ, চাকর তাকেই বলে যে মাসে মাসে বেতনের টাকা হাত পেতে নেয়। কাজেই সেই চাকরের হাত ধরে ভালোবাসার কথা তুমি অন্তত বলতে পারো না। আসলে অর্থ আর প্রাচুর্য তোমাকে অন্ধ করে দিয়েছে মা। তাই অন্ধ চোখে প্রদীপের জ্যোতিময় আলো দেখার ক্ষমতা তোমার নেই। শিখা, শিখা, তুমি আমার মেয়ে। আমার অমতে তুমি প্রদীপের সঙ্গে মেলামেশা করতে পারবে না। এটা তোমার কথা, আর আমার কথা হলো, আমি প্রদীপের মাঝে একটি সুন্দর মানুষ খুঁজে পেয়েছি, যে মানুষটাকে বিয়ে করে সারাটা জীবন আমি গর্ব করতে পারবো, অহংকার করতে পারবো। মিনিমাম একটা স্ট্যান্ডার্ড না রেখে তুমি এতখানি নিচে নেমে যেতে পারো, আমি ধারণাও করতে পারি না। হাহ, যাকে নিয়ে এত অহংকার করতে চাইছো, এত গর্ব করতে চাইছো, কি আছে তার মধ্যে? কি আছে ওই প্রদীপের? আর কি আছে তোমার? তুলনা করলে দেখবে আমার এই অর্থ, আমার বিষয় সম্পত্তি, আমার প্রাচুর্য, তার কাছে প্রদীপ তো তুচ্ছ, নগণ্য। তাই তো বলছি শিখা, আবেগ আর বাস্তব সম্পূর্ণ আলাদা। আরেকটা কথা তোমাকে বলে রাখি, তোমার জেনে রাখা দরকার, ধনী আর গরিব হচ্ছে তেল আর জল। তেল আর জলকে যেমন মেলানো যায় না, তেমনি ধনী আর গরিবে বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হয় ধনীতে ধনীতে, আর গরিবের সাথে গরিবের। ধনী আর গরিবের দাড়িপাল্লাতে ওজন করলে তোমার কাছে প্রদীপের পরিচয়টা আসলেই মূল্যহীন। কিন্তু আমি বলবো, প্রদীপ হলো এক সাধারণ ঘরের অসাধারণ ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে। তাই তাই আমি প্রদীপকেই বিয়ে করব। তোমার ডিসিশনটা জানালে খুশি হব। শিখা, 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 বাবা, তুমি কিছু বলবে? হুম হুম বলবো, শুধু এইটুকুই বলবো, তোর সিদ্ধান্তে তোর মায়ের আশীর্বাদ না থাকতে পারে, কিন্তু তোর বাবার আশীর্বাদ আছে। বাবা! মা, এক কাপ চা দাও তো। মা, 2 কাপ। আপনার মেয়েও খাবে। কি ব্যাপার, সুটকেস হাতে কোথাও বেড়াতে যাচ্ছ? বেড়াতে যাচ্ছি না, শ্বশুর বাড়িতে এসেছি। একটু ব্যতিক্রম এখানে। বরকে গিয়ে আমাকে নিয়ে আসতে হলো না। রসিকতা করছো? সময় হলে ঠিক বাড়ি থেকে নিয়ে আসবো তোমায়। রসিকতা করছি না প্রদীপ, সত্যি কথা বলছি।
তোমাকে নিয়ে গত রাতে মার সাথে অনেক কিছু হয়ে গেছে। বড় অহংকার করে তোমার কাছে তোমার ঘরে এসেছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। শিখা, তুমি কি জানো তুমি কি করতে যাচ্ছ? হ্যাঁ, আমি জানি আমি কি করছি। প্রদীপ, আমি তোমাকে বিয়ে করিনি, তাই স্বামীর নিন্দাতে সতীর মতো দেহ ত্যাগ করিনি। আমি তোমাকে ভালোবাসি, আর সেই ভালোবাসার দাম দেওয়ার জন্যই তোমার কাছে ছুটে এসেছি। প্রদীপ, এমন ভালোবাসার অধিকার কজন মেয়ে দেখাতে পারে মা? কিন্তু আমার এই ভাঙা ঘরে তোমাকে ঠাঁই দেব কোথায় মা? যে ঘরে প্রদীপ আছে, আপনার মতো মা আছে, সেই ঘর তো আমার কাছে স্বর্গ। যে বুকে প্রদীপকে ঠাঁই দিয়েছেন, সেই বুকে এক কোণাতে আমাকে ঠাঁই দেবেন না মা? নাকি মেয়েকে তাড়িয়ে দেবেন? মা কখনো মেয়েকে তাড়িয়ে দিতে পারে? ঠিক বলেছেন, মা সন্তানকে কখনোই তাড়িয়ে দিতে পারে না। তাই তো আমি শিখাকে নিয়ে যেতে এসেছি, আর বলতে এসেছি, সত্যি সত্যি প্রদীপ শিখার জীবনের অহংকার। আমার মা। নমস্কার। নমস্কার। আরো বলতে এসেছি, এবারে ভেতরে চলুন, আমরা দু বেয়ানে মিলে ওদের বিয়ের দিনটা পাকা করে ফেলি। আসুন। কি করছো? লটারি লটারি? কিসের? দেখছিলাম ছেলে হবে না মেয়ে হবে। দেখো, সন্তানের আশা নিয়ে লটারি করতে নেই। পিতামাতার কাছে ছেলে হোক মেয়ে হোক, সন্তান সন্তানই। আচ্ছা, সে না হয় হলো, বলো না সন্তান কবে হবে? যা। না চাইতেই আমি অনেক কিছু পেয়েছি, এখন আর কিছু চাই না। আমাকে নিয়ে বেশি অহংকার করো না। বেশি সুখ যেমন মানুষের কপালে সয় না, তেমনি বেশি অহংকারও অনেক সময় দুঃখের কারণ হতে পারে। যেহেতু বেশি সুখী, আমি সুখী হতে চাইনি। আর তাছাড়া আমার কপালটা তো খারাপ না যে দুঃখ সইতে হবে। তাই তো খুকি কোথায়? মায়ের কাছে। হুম। মায়ের কোল থেকে নামতেই চায় না। হুম। প্রদীপ, হ্যাঁ? মা ডাকছি। কোনো দেখা দেখির কারণ নেই মা। আপনার শরীর খারাপ, ডাক্তারের কাছে যাবেন। যেতে হয় যাব, আর আর দুটো দিন দেখতে দাও। বললাম তো, দুদিন তো দূরের কথা, 1 ঘন্টাও না। ও এলেই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এতদিন আমি শাসন করেছি প্রদীপকে, আর এখন তুমি শাসন করছো আমাকে। মায়ের বয়স হলে মেয়ে মাকে শাসন করে। যান, কাপড়টা বদলে নেন, যান। সেটা তোমার মা এসেছিলেন? হ্যাঁ, থাকতে বললাম, থাকলো না। খুকুমনের নামটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, সুন্দর নাম, সুদীপা। না, সুদীপা না, জয়া। কেন আমার মা আমাদের মেয়ের নাম জয়া রেখেছে সেটা কি ও অপরাধ করেছে? না, আমার মা সেকেলে বলে তার দেওয়ার নামটা তোমার পছন্দ হচ্ছে না, তোমার মায়ের দেওয়ার নামটাই বেশি পছন্দ হচ্ছে। এমন করে কথা বলছো কেন? তোমার মা তো আমারও মা। তাছাড়া আমি কি কখনো বলেছি মা অশিক্ষিতা সেকেলে? আর মা জয়া নাম রেখেছে। আমাকে তুমি বা মা আগে তো কখনো বলনি। দেখো শিখা, সব জেনে না জানার ভান করলে ভালো লাগে না আমার। আমরা না বলতে পারি, কিন্তু তোমার মা নিশ্চয়ই নামটা বলেছে। তুমি এভাবে কথা বলছো তাহলে কেন? কিভাবে কথা বলবো? কিভাবে কথা বলবো? নাকি সেটা তোমার মার কাছ থেকে শিখে আসতে হবে আমায়? তোমার মা নিশ্চয়ই একটা শিক্ষা, সভ্যতা, ভদ্রতা স্কুল খুলেছে, আর সেই স্কুলের নিজে হেডমিস্ট্রেস হয়েছে। প্রদীপ, তোমার মাকে কিন্তু আমার নিজের মায়ের মতো সম্মান করি, শ্রদ্ধা করি। তাহলে আমার মাকে সম্মান করতে তোমার বাচ্চি কেন? তোমার মাকে যদি আমি মা বলে ডাকতে পারি, তাহলে আমার মাকে মা বলে ডাকতে তোমার আপত্তি কোথায়? আর যদি আপত্তি থাকে, তাহলে তোমার মাকে আমি মা বলে ডাকবো না, সম্মান করবো না। বা এই তো ঠিক তোমার মায়ের মতোই কথা বলছো তুমি। বৌমা, একটা নাম রাখা নিয়ে তোমরা যেভাবে ঝগড়া করছো, সেই ঝগড়া শুনে আমি আর না এসে থাকতে পারলাম না। কথাটা শুধু আমাকে বলছেন কেন মা? আপনার ছেলেকেও বলুন। মা আমাকে কি বলবে? ঠিকই বলেছো, তোমাকে কেন বলবে? তুমি তো ছেলে, আর আমি ছেলের বউ, পরের বাড়ির মেয়ে, আমাকে সবকিছু বলবে।
খুব ভালো করেছিস। মানুষ আপন হতে পারে, কিন্তু রোগ তো আর আপন নয়। তাছাড়া সুদীপা আমার একমাত্র আদরের নাতনি। সুদীপা নয়, জয়া। মা, তুমি নাকি আমার শাশুড়িকে অশিক্ষিতা সেকেলে বলেছ? কে বলেছে? তোমার জামাই। আসলে প্রদীপ একটা চরম মিথ্যুক। মা, আমার স্বামীকে মিথ্যুক বলবে না। কেন বলবো না? প্রদীপ যে আমাকে অভদ্র মহিলা বলেছে সেটাও বল মিথ্যে? প্রদীপ বলেছে? হ্যাঁ, শুধু কি তাই, আরো বলেছে বিয়ের পর তুই নাকি পর হয়ে গেছিস, তোর প্রতি আমাদের কোনো অধিকার নেই। কেন থাকবে না মা? তবু আমার শাশুড়ির কোনো ব্যাপারে তুমি আর কোনো কথা বলবে না মা? কি বলতে চাইছো তুমি? আমার মাকে বাড়িতে অসুস্থ অবস্থায় একা ফেলে রেখে তুমি জয়াকে নিয়ে বাড়িতে চলে এসেছো কেন? তোমার কাছে কি আমার মায়ের কোনো মূল্য নেই? আমার সম্পর্কে এই মিথ্যে ধারণাটা তোমার মনে কে জন্ম দিল জানতে পারি? কি বলতে চাইছো তুমি? আমার মা আমাকে মিথ্যে বলেছে? সত্যি না মিথ্যে বলেছে আমি জানি না। যদি মা এই কথাটা বলেই থাকে, তাহলে এরপর থেকে মাকে শ্রদ্ধা করতে আমার বিবেকে বাঁধবে। মাকে মা বলে ডাকতে আমার কষ্ট হবে। আমার মা সম্বন্ধে আর একটা কথা উচ্চারণ করবে না তুমি। আমার মাকে যে অবহেলা করবে, যে অশ্রদ্ধা করবে, তাকে আমি জীবনে মাফ করব না। তুমি গায়ে পড়ে ঝগড়া করতে এসেছো? সত্যি কথাটা এখন তোমার কাছে ঝগড়া বলেই মনে হবে। আসলে আমি নিজেই ভুল করেছিলাম। আমার নিজের সীমানার বাইরে বেরিয়ে এসে আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমি সেদিন বুঝতে পারিনি যে ধনী আর গরিবের মধ্যে ব্যবধান কত। আমার বোঝা উচিত ছিল যে মাটিতে দাঁড়িয়ে আকাশকে ছোঁয়া যায় না। বাহ, সুন্দর। এই জন্যই তো তোমাকে নিয়ে আমি অহংকার করেছিলাম, গর্ব করেছিলাম। এখন দেখছি তুমি নিচু মনের মানুষ। তোমার মুখের ভাষাও ছোট লোকের মতো। শিখা, ভালো, খুব ভালো করলে। এবার তো স্বীকার করবি যে এই বিয়েটা করে তুই জীবনে কত বড় ভুল করেছিস। দাঁড়ান, আপনি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে নাক গলাতে আসবেন না। কেন আসবে না? তোমার মা যদি তোমাকে মিথ্যে বলে আমাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে, তুমি আমার মায়ের বাড়িতে দাঁড়িয়ে আমাকে চড় মারতে পারো, তাহলে আমার মা কেন নাক গলাবে না? তুমি মনে করেছো আমাকে বিয়ে করেছো বলে আমি তোমার কেনা গোলাম হয়ে গেছি? শিখা, শিখা, আবেগ চিরস্থায়ী নয় বলি ঐশ্বর্যের মধ্যে দাঁড়িয়ে তুমি ভুলে গেছো যে তুমি আমার স্ত্রী। যাকে তুমি জয়াকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আমি চাই না যে এই ঐশ্বর্যের দুর্গন্ধ আমার সন্তানের জীবনকে দূষিত করে তোলে। জয়াকে 10 মাস 10 দিন পেটে ধরেছি আমি, তাই আমি যেখানে থাকবো আমার জয়াও সেখানে থাকবে। শিখা, শিখা, তাহলে তুমি একটা কথা জেনে রাখো শিখা, জয়াকে তুমি কিছুতেই আটকে রাখতে পারবে না। আমি যেমন করেই হোক জয়াকে আমার মার কাছে নিয়ে যাবই। না, তুই ফিরে যেতে চাইলেও আমি তোকে যেতে দেব না। মা, প্রদীপ আর আমার ঘটনাটা ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে তুমি বাধা দিও না। অবশ্যই দেব, কারণ তোর ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে। আমি যে তোর মা। তুমি মা, প্রদীপ ওর স্বামী। তুমি চুপ করো। বাবা কেন চুপ করবে মা? বাবা তো কোনো অন্যায় কথা বলেনি। আমি প্রদীপের কাছে যাব। না, আমি তোকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই না। মা, আমি প্রদীপের কাছে যাব না, আমি তোকে যেতে দেব না। আয় চলে আয়। মা, আমাকে চলে যেতে আয় দাও। আমার সঙ্গে। মা, আয় বলছি, আয়। মা, আমাকে যেতে দাও বলছি। না, আমি তোকে কিছুতেই যেতে দেব না। চল মা, চল বলছি। বাবা, চল আমার সঙ্গে। বাবা, বাবা কি করবে? চল আমার সঙ্গে। প্রদীপের কাছে যেতে দাও। চল। মা, প্রদীপের কাছে আমি কিছুতেই যেতে দেব না। চল চল বলছি, চল। কিছুতেই যেতে দেব না। মা, তুমি মিথ্যে বলছো না তো? তোর কাছে মিথ্যে বলে আমার কি লাভ? শোন শিখা, যে সন্তানকে চুরি করে নিয়ে যেতে পারে সেই চোরের সঙ্গে তোর কোনো সম্পর্ক আমি রাখতে দেব না। আমি আবার তোর বিয়ে দেব। তোর বেঁচে থাকার জন্য একটা অবলম্বন দরকার। তুমি বোধহয় ভুলে গেছো মা, হিন্দু মেয়েদের একবারই বিয়ে হয়। ওটা সেকেলে কথা, বর্তমানে অচল। কিন্তু আমি তো প্রদীপকে ভুলতে পারবো না। প্রদীপ আমার স্বামী। প্রদীপ আমার পরিচয় মুছে ফেলতে পারে, কিন্তু স্ত্রী হয়ে
আমি আমার স্বামীর পরিচয় আমার জীবন থেকে মুছে ফেলতে পারবো না। আর অবলম্বনের কথা বলছো? আমি আবার প্রদীপের সন্তানের মা হতে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? প্রদীপের সাথে শেষ বোঝাপড়া করতে। ভোলা, দিদিমণি, এত এত দেরি করে এলে। মা আর প্রদীপ কোথায়? মা মা নেই। দাদাবাবু খুকিকে নিয়ে অনেক অনেক দূরে চলে গেছে। প্রদীপ, তুমি হয়তো অনেক সুখী আছো। তুমি কি একটিবারের জন্য মনে করো না আমি কেমন আছি, কেমন থাকতে পারি? তুমি আমার জন্য দূর থেকে যতটুকু দুঃখ কামনা করবে, আমি ভগবানের কাছে তোমার জন্য তার থেকে অনেক বেশি সুখ কামনা করি। মা, 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 তুমি কাঁদছো কেন মা? কেউ তোমায় দুঃখ দিয়েছে? আমাকে দুঃখ দিবে কে? কার এমন সাহস? মনে হয় চশমার গ্লাসটা বদলাতে হবে, মাঝে মাঝে চোখ থেকে জল গড়িয়ে পড়ে। মা, আজ আমি বান্ধবীদের নিয়ে বাইরে খাবো, তুমি খেয়ে নিও। হ্যাঁ, তুই তো জানিস তোকে ছাড়া আমি খাই না। একটা দিন মা, প্লিজ মা। ঠিক আছে। আচ্ছা, আসি। বিশ্বাস করুন ম্যাডাম, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। এই চাকরিটা হলে আমি আমার বাবাকে পরিশ্রমের জীবন থেকে মুক্তি দিতে পারবো। তুমি কিছু মনে করো না, তুমি আমার মেয়ের মতো। তোমার মতো আরো কয়েকজন বলে গেছে। কেউ বলছে চাকরিটা তাদেরও প্রয়োজন আছে। কেউ চাকরি পেলে তার অসুস্থ মাকে চিকিৎসা করাবে, কেউ বোনের বিয়ে দেবে, কেউ ছোট ভাইকে মানুষ করবে। এবার তুমি বলো, চাকরিটা আমি কাকে দেব? চরম সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আমরা প্রত্যেকেই আমাদের প্রয়োজনের কথা বলেছি। এবার আপনিই ঠিক করুন চাকরিটা কাকে দেওয়া উচিত। এক্ষেত্রে আমিও বঞ্চিত হতে পারি। এবার বলুন, একই যোগ্যতায় যদি আরো ক্যান্ডিডেট আসে তাহলে আমার কি করার আছে? আপনার একটাই কাজ করা থাকতে পারে। একই যোগ্যতা থাকা সত্ত্বেও যাকে আপনার বেশি প্রয়োজন আপনি চাকরিটা তাকেই দেবেন। সেটাই হবে আপনার সঠিক সিদ্ধান্ত। আর সেক্ষেত্রে হয়তো আমিও বঞ্চিত হতে পারি। এই কথাগুলো তুমি কার কাছ থেকে শিখেছো? কারো কাছে নয়, এটা আমার উপলব্ধির কথা। ম্যানেজার বাবু, একটি মেয়েকে পাঠাচ্ছি, ওর কাগজপত্র দেখে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দেবেন। একটু দাঁড়াবেন? কেন? আপনি একটু আগেই বললেন যে আমি আপনার মেয়ের মতো। আমার মা নেই, মাকে কোনোদিন প্রণামও করিনি। তাই মালিক হিসেবে নয়, মা হিসেবে জীবনে প্রথম আমি আপনাকে প্রণাম করতে চাই। আসি মা। এসো। তোমরা সবাই আমার জয়ার জন্মদিনে ওর জন্য আশীর্বাদ করো। দিদিমণি, প্রতি বছর এই দিনটা এলে তোমার জন্য আমাদের খুব কষ্ট হয়। কষ্ট তো আমারও হয়। জয়াকে তো আমি পেটে ধরেছিলাম। জয়ার জন্মদিনে আমি তো কোনোদিন আশীর্বাদ করতে পারবো না। আমার জীবনে সেদিনটি কোনো দিন আসবে না। জয়া এসে বলবে, মা মা মা, আমি তোমার কাছে ফিরে এসেছি। তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। মা, মা, আজ যেমন আপনার খুশির দিন, আমারও আজ খুশির দিন। আমার কিন্তু দুঃখের দিন। দুঃখের দিনে মিষ্টি মুখ? অবাক হয়েছ না? আজ আমার বড় মেয়ের জন্মদিন, ও আমার কাছে নেই। আশ্চর্য তো, আজ তো আমারও জন্মদিন।
বাবা বললেন তুই যার কথা এত বলিস, যা আজ তাকে মিষ্টি খাইয়ে আয় জয়া। হ্যাঁ, তোমার নাম জয়া? তোমার বাবা কি করতেন? এক স্কুলের হেডমাস্টার ছিলেন। ও, তোমার তো মা নেই। না, জন্মের পরই মা মারা গেছে। তাই তো আপনাকে মা মনে করে মিষ্টি খাওয়াতে এলাম। মিষ্টি খাবেন না মা? নিশ্চয়ই খাবো, দাও। মা, তুমি ইচ্ছে করলেই আমার ভাগটা অন্য কাউকে দিতে পারো না। তুমি কিন্তু আমার মা। তুমি আমার মাকে অফিসে মা বলে ডেকেছিলে, বলো কেন ডেকেছিলে? জয়ন্তী, তুই এসব কি বলছিস? ঠিকই বলছি। তোমাকে অন্য কেউ মা বলে ডাকলে আমার রাগ হয়, আমার হিংসে হয়। আমার মা নেই, তাই তোমার মাকে নিজের মা বলে ডেকেছিলাম। যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে আমায় ক্ষমা করো। আরে আরে, কাঁদছো কেন? এটা আমার মনের কথা নয়, তোমাকে ভয় দেখালাম। মা তোমার কথা আমায় বলেছেন, তা শুধু মাকেই মিষ্টি খাওয়ালে, ছোট বোনকে খাওয়াবে না? নিশ্চয়ই খাবো। নাও। তুমি মার সঙ্গে গল্প করো, আমি একটু বাইরে যাচ্ছি। বাই। গাড়ি সাবধানে চালাবি। তোকে নিয়ে বড় ভয় হয়। তাহলে কি বলতে চাস? এতটা বছর তোর জীবনে আদর, স্নেহ, ভালোবাসা আমি কিছুই দিতে পারিনি? মা, আমি তো তা বলিনি। আমার শুধু মনে হলো জয়ার বাবা আজ যখন বুকে জড়িয়ে আমায় আদর করলো, আমার বাবা থাকলেও আজ আমায় ঠিক এইভাবেই আদর করতো। তোর বাবা তো শুধু তোকেই তার আদর থেকে বঞ্চিত করেনি, আমাকেও তার জীবন থেকে দূরে সরিয়ে রেখেছে। তুই শুধু তোর কষ্টের কথাই মনে করলি, আমার কষ্টের কথা মনে করতে পারলি না। জয়ন্তী, আমি যদি সবকিছু ভুলে তোকে অবলম্বন করে বেঁচে থাকতে পারি, তাহলে তোকেও আমাকে অবলম্বন করে বেঁচে থাকতে হবে। একবার ভেবে দেখ, তোকে আমি কি দেইনি? স্নেহ, মমতা, আদর, ভালোবাসা সবকিছু দিয়েছি। আমার এতদিনের ভালোবাসা জয়ার বাবার একটু আদরে তোকে তোর বাবার কথা মনে করিয়ে দিল। শুধু আমার কথা বলছো কেন মা? সত্যি করে বলো তো, বাবার কথা তোমার মনে পড়ে না? আর তাই যদি না পড়তো, তাহলে স্মৃতিতে কেন তুমি সিঁদুর দাও? তাহলে আমার স্কুল কলেজের খাতায় তুমি বাবার নাম লিখতে দিতে না মা? জয়ন্তী, অনেক বড় বড় কথা বলতে শিখেছিস। এক কাজ কর, বাবার নাম তো জানা, বাবাকে খুঁজে বের কর, চলে যা তোর বাবার কাছে। তোর বাবা তো আমাকে একা করে দেবার জন্য অনেক আগেই তোর বড় বোনকে চুরি করে নিয়ে গেছে। তুইও চলে যা, তুইও চলে যা তোর বাবার কাছে, চলে যা। শিখা, বাবা, শুনেছো বাবা, যে জয়ন্তীকে আমি আমার সবকিছু দিয়ে এত বড় করলাম, সেই জয়ন্তী আজ তার বাবার আদরের কথা বলছে। যে জয়ন্তীকে অবলম্বন করে আমি বাঁচতে চাইলাম, সেই জয়ন্তী আমাকে কাঁদাতে চায়। বাবা, আমাকে কাঁদাতে চায়। শিখা, এই এই জয়ন্তীর মনটা কচি তো, তাই হয়তো বাবার কথায় কোনোভাবে নাড়া খেয়েছে। কিন্তু তুই, ও মা, তুই তো কত ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্টের মধ্যে নিজেকে শক্ত করে ধরে রেখেছিস। ভেঙে পড়িস না মা, আমার কথা শোন, শক্ত হয়ে থাক। এই দেখ, তোর জয়ন্তী দেখিস কোনো দিন তোর আদরের আঁচল থেকে সরে যেতে পারে না। বাবা, না না না, দেখিস তোর স্বপ্ন, তোর বেঁচে থাকার স্বপ্ন কোনোদিন সে মিথ্যে হতে দেবে না। দেখিস। কি বলছো মামা? তুমি সত্যি ওদের একসাথে দেখেছো? ওদের কথা শুনেছো? ভাগ্নে, আমার হলো গিয়ে শকুনের চোখ। হ্যাঁ, চোখেও আমি কম দেখি না, আর কানেও আমি খাটো নই যে কথাটা শুনতে ভুল করেছি। আসলে কথাটা আমি বলতাম না, তবে তোমার মতো জয়ন্তীর জীবনটাও যেন একটা গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করে নষ্ট না হয়, সেই কারণে কথাটা বলা আর কি। ছেলেটিকে বড় লোভী বলে মনে হলো। জয়ন্তীকে বলছিল
তোমার মা যদি আমাদের ভালোবাসায় রাজি না হন, তাহলে টাকা পয়সা সোনা দানা গয়না ঘাটি সব চুরি করে পালিয়ে আসবে। তুমি ছেলেটার বাড়ি চেনো? অবশ্যই চিনি। তুমি যাবে? যেতে তো আমাকে হবেই। কি বলছেন আপনি? ঠিকই বলছি। একটা কথা মনে রাখবেন, ভাঙা ঘরে থেকে আকাশের চাঁদ দেখা যায়, কিন্তু সে চাঁদ ধরা যায় না। আপনার ছেলে যদি মনে করে থাকে আমার মেয়েকে বিয়ে করে রাতারাতি ভাগ্যটাকে পরিবর্তন করবে, তাহলে সে ভুল করেছে। বুঝতে পারছি আপনার অনেক টাকা আছে, আর আছে টাকার অহংকার। আমি গরিব, আমার আকাশ গরিব বাপের গরিব ছেলে হলেও লোভী নয়, তাই পরের টাকায় ভাগ্য পরিবর্তন করার স্বপ্ন আমরা দেখি না। মিথ্যে কথা। স্বপ্ন যদি নাই দেখবে, তাহলে আমার মেয়েকে ভালোবাসার সাহস হলো তার কি করে? কেন গরিবদের কি ভালোবাসার অধিকার নেই? ভালোবাসার অধিকার কি শুধু আপনাদের মতো ধনীদের আছে? আপনারা কি ভালোবাসার জমিদারি নিয়েছেন? ভদ্রভাবে কথা বলো। আমি এখনো আপনার সঙ্গে অভদ্র ব্যবহার করিনি। আমার উচিত ছিল আপনাকে এখান থেকে অপমান করে বার করে দেওয়া, কিন্তু কেন করিনি জানেন? কারণ আপনি জয়ন্তীর মা। আর আমিও জয়ন্তীর মা বলছি, তুমি আর কোনোদিন জয়ন্তীর সাথে মেলামেশা করবে না, সম্পর্ক রাখবে না। এটাই আমার শেষ কথা। সত্যি কথা বলাটা যদি কারোর জন্য অপমান করা হয়, তাহলে আমার কিছু বলার নেই। আমার বলার আছে। আকাশ তোমার চোখে গরিব হতে পারে, তোমার মেয়ের অযোগ্য হতে পারে, কিন্তু সে আমার কাছে অযোগ্য নয়। জয়ন্তী, তোমার দাঁড়িপাল্লায় ওজন করলে ওর পরিচয় মূল্যহীন, কিন্তু আমার কাছে আকাশ একজন অসাধারণ ব্যক্তিত্ব। তোমার সঙ্গে হয়তো লোভী মানুষেরই পরিচয় হয়েছিল, তাই আমি তোমাকে বলছি, তুমি আকাশের বাড়িতে যাবে, হাত জোর করে ওর বাবার কাছে তোমার ব্যবহারের জন্য ক্ষমা চাইবে। কি কি বললি? আকাশের বাবার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? তুমি যদি ক্ষমা চাইতে না যাও, আমি বুঝবো মা হো তুমি আমার সুখ চাও না, মঙ্গল চাও না। তুমি যে হাতে একদিন আমাকে দুধের বাটি তুলে দিয়েছো, আজ সেই হাতে বিষও তুলে দিতে পারো। আমি জানবো তুমি নিজে স্বামী নিয়ে সুখী হতে পারোনি বলে তুমি চাও না আকাশকে বিয়ে করে আমি সুখী হই। নোট দিস পয়েন্ট। বাহ মা বাহ, চমৎকার। তোমার অফিসে সাধারণ একটা কর্মচারীকে দিয়ে আমাকে আঘাত করালে। তুমি আমার অফিসের একজন কর্মচারী মাত্র, তোমার এত বড় সাহস হলো কি করে? আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার মেয়েকে আঘাত করলে। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। যাচ্ছি। আমি তো আর জয়ন্তীর মতো আপনার মেয়ে নই, যে মায়ের অপমানের কথা সহ্য করতে না পেরে ছোট বোনকে আঘাত করব। আসলে আমি আমার পরিচয়ের অধিকারের কথা ভুলেই গেছিলাম। আপনি আমায় ক্ষমা করবেন, আমায় আপনি ক্ষমা করবেন ম্যাডাম, আপনি আমায় ক্ষমা করবেন। হ্যালো, শিখা চৌধুরী বলছি। আপনি কে? শিখা, কি চিনতে পারলে না? আমি হলাম 20 বছর আগে তোমার জীবন থেকে হারিয়ে যাওয়া একটি মানুষ, যাকে তুমি, তোমার মা, কেউ আজ মনে রাখোনি। কি হলো, কথা বলছো না কেন? শিখা, কথা বলো। আমার জয়া কেমন আছে? অনেক বড় হয়েছে না? হ্যাঁ, অনেক বড় হয়েছে। জয়ার মার কথা জিজ্ঞেস করে না? না, কারণ এই 20 বছরের জয়ার মন আমি তোমার প্রতি ঘৃণায় ভরে দিয়েছি। তাছাড়াও জানে যে ওর মা মারা গেছে। এটা হলো তোমার প্রতি আমার প্রতিশোধ। খুব ভালো করেছো, কাপুরুষের মতো কাজ করেছো। আমি গরিব ছিলাম বলে তোমরা আমায় ঘৃণা করতে, তোমার জীবন থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছ। কিন্তু জয়ন্তী জীবন থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না। জয়ন্তী আমার রক্ত, তাই নিজের রক্তকে চিনে নিতে আমার সময় লাগেনি। হ্যাঁ, যা বলছিলাম, আকাশের সঙ্গে জয়ন্তীর বিয়েটা তুমি দিয়ে দাও। যদি না দেই? যদি না দাও, তুমি না দিলে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের বিয়ে দেবো। তুমি চাইলেই বিয়ে দিতে পারবে,
এ ধারণাটা হলো কি করে? বাধা দেবে? চ্যালেঞ্জ রইল। দাঁড়াও। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না মা। আজ তোমার আশীর্বাদ আমার আর প্রয়োজন হবে না। আমার আশীর্বাদের জন্য আমার ওই কুড়িয়ে পাওয়া বাবাই ঠিক আছে। ও তোর কুড়িয়ে পাওয়া বাবা হবে কেন? ওই তোর সত্যিকারের বাবা। আজ যার আশীর্বাদ তোর জীবনে যথেষ্ট বলে মনে হচ্ছে, তোকে আমার পেটে রেখে তোর বড় বোন জয়াকে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল। আমি বিশ্বাস করি না, বাবা পালিয়ে যায়নি, তোমরাই তাকে গরিব বলে তাড়িয়ে দিয়েছিলে। জয়ন্তী, তোমার সাথে কথা বলার মতো সময় আমার নেই, আমি যাচ্ছি। আমি তোমাকে যেতে দেব না। তুমি তুমি এত নিচে নেমে গেছো? তুমি তুমি মায়ের মুখে মুখে কথা বলছো? তুমি তুমি মাকে অপমান করছো? তোমার মতো সন্তান মায়ের কলঙ্ক। ইউ স্কাউন্ডার! জয়ন্তী, যে রামু কাকা তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমার মা যাকে কোনোদিন কিছু বলেনি, সেই রামু কাকার গায়ে তুই হাত তুললি? যা ক্ষমা চেয়ে নে। চাকর বাকরের কাছে ক্ষমা চাইবার অভ্যেস তোমার আর তোমার মায়ের থাকতে পারে, আমার নেই। আমি বলছি তুই ক্ষমা চা। না, চাইবো না। আমি বলছি তুই ক্ষমা চা। চাইবো না। ক্ষমা চেয়ে নে, ক্ষমা চা, ক্ষমা চেয়ে নে, ক্ষমা চা। মামুনি, ওঠো মামুনি। মামুনি, রামু কাকা, এই হলো মায়ের স্নেহের প্রতিদান। তুমি যাকে অবহেলা করে একা করে দিয়ে পালিয়ে গিয়েছিলে, সেই আমি কেমন আছি সেটা দেখতে এসেছো? বলো বলো, আমি কি অন্যায় করেছিলাম যার জন্য আমার সুখ শান্তি সব কেড়ে নিয়ে গেছো? একটি সন্তানের মুখে মা ডাক শোনার জন্য মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরে। আমার সেই সন্তানের মুখে মা ডাক শোনা থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো। তুমি আমাকে বঞ্চিত করেছো। তুমি জয়ন্তীকে অবলম্বন করে আমি নতুন করে বাঁচতে চেয়েছিলাম তোমারই জন্য, শুধু তোমারই জন্য। সেই সন্তানের আঘাতে কপাল থেকে রক্ত ঝরছে। বলো বলো, এরপরেও কি তোমার মনের আশা পূর্ণ হয়নি? আর কি কষ্ট দিতে চাও আমাকে? বলো বলো। আজ এই এতটা বছর পরে যে কষ্টটা আমি বুকের মধ্যে চেপে রেখে দিয়েছি, মনে মনে চলে পুরো শেষ হয়ে গেছি, তাকে তুমি দেখতে পাচ্ছ শিখা? আমার কষ্ট আমারই থাক। জানো শিখা, এই 20 বছর ধরে সুখ আমার নাগালের বাইরে ছিল। শান্তি প্রতিদিন আমার সঙ্গে যুদ্ধ করেছে। করুক, যন্ত্রণা প্রতি পলে পলে আমাকে বিষাক্ত করে দিয়েছে। দিক, তবু তো আমি মুখ বুঝেছিলাম, একটা কথাও বলিনি। আজও তোমার সামনে দাঁড়িয়ে আছে আমি। শিখা, তোমার সন্তান তোমার কপালে আঘাত করে রক্ত ঝরিয়েছে, তাই তুমি আমায় দেখাতে পারছো। তোমার আদালতে আমাকে আসামি সাজাতে পারছো, কিন্তু আমি কাকে আসামি সাজাবো বলো শিখা? আমার এই বুকের মধ্যে 20 বছর ধরে যে রক্ত ঝরেছে, আমি তো তা কাউকে দেখাতে পারছি না। কেন? 2 সন্তানই তো এখন তোমার। একজন আমাকে ছেড়ে তোমার আশীর্বাদ নিয়ে বিয়ে করতে চলে গেছে, আর একজন তো তোমারই আছে। এবার তোমার রক্ত ঝরা বন্ধ হয়ে যাবে। দূর থেকে যা মনে হয় সেটা সবসময় সত্যি নয় শেখা। হ্যাঁ, এটা সত্যি যে জয়াকে আমি বুকে আঁকড়ে মানুষ করতে চেয়েছিলাম, আর সেই জয়া আজ তোমার এই ম্যানেজার রবির হাত ধরে তোমার আশীর্বাদ নিয়ে বিয়ে করবে বলে
আমাকে ছেড়ে চলে এসেছে। তুমি আমাকে একা করতে চেয়েছিলে, ভগবান তোমাকে একা করে দিয়েছে। না শিখা, আমি তো তোমাকে একা করে দিতে চাইনি। নাই যদি চাইবে, তাহলে কেন তুমি স্বামীর অধিকার নিয়ে আমাকে নিতে আসোনি? কেন বাবা হয়ে সন্তান চুরি করলে? এর কথা, আমি জয়াকে চুরি করিনি। শিখা, তুমি কি এত বছরে তোমার মাকে কোনোদিন প্রশ্ন করেছো যে আমাদের বিচ্ছেদের জন্য দায়ী কে? আমি না তোমার মা। শিখা, তবু তো তুমি কাঁদতে পারছ, আমি তো তাও পারছি না। তুমি কি বিশ্বাস করবে যে যে প্রদীপে শিখা নেই, সে কখনো কোনোদিন জ্বলতে পারে না? এসো, এই দিনটির জন্য আমি এত বছর অপেক্ষা করছিলাম। শিখা, এই তোর মা তোদের জীবনটাকে নষ্ট করেছে, প্রদীপের জীবন থেকে তোকে সরিয়ে নিয়েছে, প্রদীপকে তোর কাছে আসামি সাজিয়েছে। এই, 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 চুপ! একদম কথা বলবে না, আর একটি কথা বললে তোমাকে আমি শেষ করে ফেলবো। দুদিন তুমি আমাকে কোনো কথা বলতে দাওনি, কিন্তু তোমার বোঝা উচিত আমি তোমার স্বামী, তোমাকে শাসন করার অধিকার আমার আছে। যাও, ভালো যাও তো, যাও যাও, ওদের কাছে ক্ষমা চাও, যাও যাও। শিখা, বাবা প্রদীপ, আমি তোমাদের প্রতি অনেক অন্যায় করেছি, আমি ভুল করেছি বাবা, কিন্তু এর জন্য দায়ী, সবচেয়ে দায়ী হচ্ছে বিকাশ। বিকাশকে তুমি চেনো না, ওকে তুমি ছেড়ো না বাবা, ওকে তুমি ছেড়ো না। আমাকে আমাকে যা শাস্তি দিতে হয় দাও। এবার তাহলে আমাকেও সিরিয়াস একটা কিছু ঘটাতেই হবে। ইয়েস। তোমাকে আর শাস্তি দিয়ে কি হবে মা? আমার হারানোর দিনগুলো তো আর ফিরে আসবে না। শিখা, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? অবাধ্য সন্তানকে শাসন করতে। শিখা, তুই কোথায় যাচ্ছিস? যে সন্তান তার বাবাকে দুঃখ দিয়েছে তাকে ফিরিয়ে আনতে। বল, কেন তুই তোর বাবাকে ত্যাগ করে চলে এসেছিস? যে মানুষটা তোকে মায়ের অভাব বুঝতে দেয়নি, যে মানুষটা তোকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিল, তাকে তুই একা করে দিয়ে চলে এসেছিস কেন? ওগো, ওকে দেখেছো? মামা জয় আর জয়ন্তীকে তুলে নিয়ে যাচ্ছে। কিছু ভেবো না, ওদের বাবা এখনো বেঁচে আছে। জয়ার জয়ন্তীর কোনো ক্ষতি ওই শয়তানটা করতে পারবে না। তোমার উদ্দেশ্য কি তাই বলো। আমি তোমার যে কোনো শর্তে আমার জয়া জয়ন্তীকে মুক্ত করতে চাই। বেশ, তাহলে না, এই দলিলটায় সই কর দাও। না, দলিলে সই করলে তুমি কি পাবে? সব পাবো, সব পাবো। তোমার অজান্তে তোমার মা, মানে আমার দিদি, তার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে। এখন তুমি তোমার ওই দুই মেয়ের জন্য ওই সম্পত্তি আমার নামে লিখে দেবে। না 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 না, সই করো, সই করো, সই করো। না শিখা, না, তুই দলিলে সই করিস না। দিদি, সই আমি করব। এই সম্পত্তির জন্য আমার জীবন থেকে 20টি বছর হারিয়ে গেছে। এই সম্পত্তির জন্য প্রদীপ আর আমার মাঝে দেয়াল তৈরি হয়েছিল। এই সম্পত্তির জন্য জয়া মায়ের আদর পায়নি, জয়ন্তী বাবার আদর পায়নি। তাই অভিশপ্ত সম্পত্তি আমি চাই না, আমি চাই না, আমি চাই না। না না, সই করো। না শিখা, এই, কি করছিস? মনে দেখে তুই আমার সুখের ঘর ভেঙেছিস। তুমি আমার 20 বছর আমাকে স্বামীর আদর থেকে বঞ্চিত রেখেছো। তোর জন্য স্বামী হয়েছে স্ত্রীর কাছে আসামি, আর স্ত্রী হয়েছে স্বামীর কাছে আসামি। তোর জন্য, তোর জন্য আমার জীবনের হাসি, আনন্দ, সুখ, শান্তি সব মিথ্যে হয়ে গেছে, সব মিথ্যে হয়ে গেছে। মা, তোর বাবার কাছে ক্ষমা চেয়ে নে। বাবা, হ্যাঁ। বাবা, যা মার কাছে ক্ষমা চা। মা আমায় ক্ষমা করে দাও।
কি গো, কেমন লাগছে?